ভাইরাস নিয়ে। এখন ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটি বলবো সেটা হচ্ছে ভাইরাসের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স যেটি যে সেটি হচ্ছে যে ভাইরাস যখন একটা সেলের বাইরে থাকে তখন ভাইরাসটাকে কেবলমাত্র সেলের বাইরে এটিকে তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের তৈরি একটা কেমিক্যাল সাবস্টেন্স বা একটা রাসায়নিক একটা পদার্থ ছাড়া ভাইরাসকে কিছুই মনে হয় না। কিন্তু ভাইরাস যখন তোমার এটা সেলের মধ্যে যখন এটি তোমার যায় তখন ভাইরাস কিন্তু তোমার বংশ বিস্তার করে, হ্যাঁ, থাকে। তার মধ্যে জীবনের কোনো ধরনের কোনো লক্ষণ দেখা যায় না। সেলের বাইরে কেবলমাত্র এটা একটা কেমিক্যাল একটা আহ, যখন ভাইরাসটা সেলের মধ্যে আসে তখন সেটা হচ্ছে গিয়ে যে তোমার বংশ বিস্তার করে এবং তোমার এই যে রিপ্রোডাকশন, এটা ওয়ান অফ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। জীবনের এটা তোমার অনেক বড় একটা বৈশিষ্ট্য যে বংশ বিস্তার করা। তো এই জন্য তোমার এখন এটা কনফিউশন তৈরি হয় যে ভাইরাস আসলে কি এটা কি লিভিং নাকি এটা হচ্ছে নন লিভিং। কারণ যখন সেলের মধ্যে থাকে তখন এটা হচ্ছে রিপ্রোডাকশন ঘটায়, সেলের বাইরে থাকলে এটা হচ্ছে একেবারেই ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তো এই জন্য তোমার ভাইরাসকে এটাকে না জীবিত না মৃত এরকম না, এটাকে না জীবিত না জড় পদার্থ এরকম করি। তাই যখন আমরা ক্লাসিফিকেশন করি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ভাইরাসকে আমরা জড় এবং জীবিত বস্তুর জড় এবং তোমার জীবিত আহ জীবিত তোমার অর্গানিজমের বাংলাটা কি? অর্গানিজম বলতে বোঝায় বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল, হ্যাঁ। তো তোমার এই জন্য তোমার ভাইরাসকে এটাকে জড় পদার্থ বা তোমার লিভিং অর্গানিজমের মাঝামাঝি এই ভাইরাসকে তোমার ক্লাসিফিকেশনে প্লেস করা হয়। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তোমার দেখো, viruses are infectious agents so small that they can only be seen at magnifications provided by the electron microscope. ভাইরাসগুলো খুবই সূক্ষ্ম, খুবই ছোট। ইনফেকশাস মানে হচ্ছে গিয়ে এটা তোমার সংক্রমণ এজেন্ট, যেটা কেবলমাত্র তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এটাকে দেখা যায়। তারা হচ্ছে 10 থেকে 100 গুণ রিয়ার চেয়ে, এবং তাদের বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট যে তাদের সাইজ রেঞ্জ এটা হচ্ছে গিয়া 20 থেকে ন্যানোমিটার। সো এখন যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে যে তোমার যখন আমরা তোমার যেমন ব্যাকটেরিয়াকে তোমার হচ্ছে গিয়া ফিল্টার করি, তোমার বিভিন্ন ধরনের দেখা যায় কি যে এই জায়গায় পানিটাকে আমরা ফিল্টার পেপারের উপর দিয়ে যদি আমরা দেই তখন সেই পানিটা ফিল্টার হয়ে নিচের দিকে আর কি চলে আসে। তো এর পোর সাইজ, হ্যাঁ, তো দেখা যায় কি যে তোমার যদি ব্যাকটেরিয়াকে আমি ডিফারেন্সিয়েট করার জন্য ফিল্টার পেপারে তোমার ব্যাকটেরিয়া গুলা ওই ফিল্টার পেপারের উপরে জমা হয়, কিন্তু ভাইরাস গুলা যেহেতু ব্যাকটেরিয়ার চেয়ে ছোট তাই এরা হচ্ছে ঠিক আছে যে তোমার ফিল্টার পেপারটা আছে সেইটাকে তারা পাস করে চলে আসে। বুঝে যাচ্ছি? হ্যালো, জি স্যার, হ্যালো। বোঝা যাচ্ছে। জি স্যার। জি স্যার। তার মানে এইটাই দাঁড়ায় যে তোমার ভাইরাসগুলা ব্যাকটেরিয়ার চেয়ে ছোট। এখন ভাইরাসগুলা হচ্ছে গিয়ে যে ভাইরাসের ক্ষেত্রে তোমার ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসগুলো হচ্ছে গিয়া যেরকম আমরা ব্যাকটেরিয়াকে কালচার করার জন্য আমরা যখন এখানে তোমার আগার মিডিয়া
ভাইরাসগুলাকে এই ধরনের কোনো আর্টিফিশিয়াল মিডিয়াতে তাদেরকে কালচার করা যায় না। যদি ভাইরাস কালচার করতে চাও তাহলে এখানে এনিমেল অথবা প্ল্যান্ট সেলের মধ্যে তাদেরকে কালচার করতে হয়। আমরা যখন হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া গুলাকে যখন তোমার পেট্রি ডিশের মধ্যে কালচার করি তখন যেই মিডিয়াটা থাকে সেই মিডিয়াটাকে বলি হচ্ছে কি আমরা আগার মিডিয়া। আগার মিডিয়া হচ্ছে কাইন্ড অফ সলিড মিডিয়া। মিডিয়ার অন্যান্য ক্লাস লিকুইড মিডিয়া, সেমি সলিড মিডিয়া। এখন তোমার ভাইরাসের জন্য আমরা যেই মিডিয়াটা ইউজ করি এটিকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার সেল লাইন। সেল লাইন, হ্যাঁ, সেল লাইন বলা হয়। এবং তোমার এই ভাইরাসগুলো তোমার এরা রিপ্রোডাকশন ঘটায়। রেপ্লিকেশন কি জিনিস এটা আমরা হচ্ছে গিয়ে যে পরে আমরা আলাপ করব। এখন ভাইরাসগুলোকে তোমার বলা হয় যে এরা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস। মানে যদি তোমার ভাইরাসগুলা তাদের রেপ্লিকেশনকে বলি যে রিপ্রোডাকশন। সো রেপ্লিকেশন যদি ভাইরাসগুলা করতে চায় তখন দেখা যায় যে গুলা কোনো একটা সেলের মধ্যে তাদেরকে যাইতে হয় এবং ওই সেলের যে তোমার মেটাবলিক মেশিনারি, সেই মেটাবলিক যে মেকানিজম, সেই মেটাবলিক মেকানিজমটা এই ভাইরাসটা ইউজ করে। যেরকম আমরা বলি যে একটা প্যারাসাইট কাকে বলে। প্যারাসাইটের ডেফিনেশন হচ্ছে গিয়া প্যারাসাইট বলতে বোঝায় এরকম কোনো একটা অর্গানিজম যেটা হচ্ছে গিয়া অন্য আরেকটা অর্গানিজমের উপরে মেটাবলিক্যালি ডিপেন্ডেন্ট। মানে একটা অর্গানিজম যদি তোমার নিউট্রিশনের জন্য উপর ডিপেন্ডেন্ট হয় তখন আমরা এটাকে বলি প্যারাসাইট। যেরকম প্যারাসাইটের কমন দুইটা এক্সাম্পল হচ্ছে গিয়ে যে এক হচ্ছে গিয়ে যে তোমার উকুন, হ্যাঁ, উকুন বা লাইস। এই উকুনটা কি করে? এটি মাথা থেকে রক্ত খায়, মাথার স্কিন থেকে রক্ত খায়। তারপর আর একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যদি আমরা কোনো একটা প্লাটি হেলমিনথিস বা তোমার যদি কোনো একটা ওয়ার্ম কৃমির কথা বলি, এটি আর একটা এক্সাম্পল, হ্যাঁ। আবার মনে করো যে তোমার দেখবা যে তোমার আহ বট গাছ বা বড় কোনো গাছের উপরে তোমার এই যে বিভিন্ন ধরনের যে তোমার ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের মস বা বিভিন্ন ধরনের ফার্ন গ্রো করে না? তাহলে এই মস, ফার্ন, এলগি অথবা এই যে তোমার যে ফাঙ্গাস, এটা তোমার নিউট্রিশনটা নেয় কোথা থেকে? নিউট্রিশনটা নেয় ওই গাছ থেকে। তাহলে এই মস, ফার্ন, এলগি, তারপরে তোমার এই ফাঙ্গাস, এই এই জিনিসগুলাকে আমরা বলতেছি যে তোমার প্যারাসাইট। কারণ এরা আরেকটা অর্গানিজমের কাছ থেকে তাদের নিউট্রিশন নেয়। এখন ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভাইরাসটা কিন্তু একটা সেলের মধ্যে যাওয়ার সেই সেলের মেটাবলিক যে মেকানিজম সেইটা সে ইউজ করে, হ্যাঁ। এই কারণে আমরা বলতেছি যে তোমার ভাইরাস হচ্ছে গিয়া একটা প্যারাসাইট। এবং এই প্যারাসাইট যদি সে যায় কোথায়, এটা অবশ্যই তাকে কোনো একটা সেল পাইতে হয়। এই জন্য আমরা তাকে বলতেছি ইন্ট্রাসেলুলার। ইন্ট্রা বলতে বোঝা হচ্ছে অভ্যন্তরে, হ্যাঁ, ভিতরে। এবং অব্লিগেট বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে ভাইরাস আসলে তোমার কোনো একটা লিভিং সেল ছাড়া কোনো একটা লিভিং সেল ছাড়া ভাইরাস আসলে তোমার কিছুই করতে পারে না। এই জন্য ভাইরাসের রেপ্লিকেশন বা ভাইরাসের রিপ্রোডাকশনের জন্য অবশ্যই সেল লাগে। এই অবশ্যই এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা বলতেছি যে ভাইরাস হচ্ছে গিয়ে একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এখন আমি আসি, সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসের এখন যদি আমরা একটু স্ট্রাকচার নিয়ে কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে তোমার ভাইরাসটা তোমার প্রথম হচ্ছে গিয়ে যে এটাকে তোমার সিম্পল যদি আমি ল্যাঙ্গুয়েজে আমি এটাকে বলি তাহলে বলি যে ভাইরাস ইজ আ প্যাকেট অফ জিনস। জিনস বলতে বোঝায় হচ্ছে এখানে তোমার যে তোমার GENES জিনস, হ্যাঁ, স্মল প্যাকেট অফ জিনস।
সো তোমার এই যে জিনগুলা থাকে, সো এখন আমি যেটাকে বলি সেটা হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাসগুলা তোমার হয় এটা তোমার আইদার ডিএনএ অথবা আরএনএ প্রথমে থাকে, হ্যাঁ। এখানে তুমি একটা ভাইরাস হচ্ছে এটা ডিএনএ ভাইরাস অথবা এটা আরএনএ ভাইরাস, কিন্তু ডিএনএ এবং আরএনএ কখনোই একসাথে পাওয়া যায় না, হ্যাঁ। তো এই যে তোমার নিউক্লিক অ্যাসিড থাকে, এই নিউক্লিক অ্যাসিডটার চারপাশে তোমার এক ধরনের একটা প্রোটিন কোট থাকে। এই প্রোটিন কোডটাকে বলা হয় হচ্ছে গিয়া যে তোমার এটাকে বলা হয় হচ্ছে গিয়া যে তোমার একটা প্রোটিন কোড থাকে, হ্যাঁ। যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই জায়গায় একটা প্রোটিন কোড থাকে, একটা প্রোটিন কোড, এবং তোমার এরকম যদি একটা নিউক্লিক অ্যাসিড মিলে যে তোমার কমপ্লিট যে একটা ভাইরাস তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার ভিরিয়ন, হ্যাঁ। সরি। তো ভিরিয়ন, এখন ভিরিয়ন বলতে তাহলে কি বোঝায়? ভিরিয়ন বলতে বোঝা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং যদি তোমার নিউক্লিক অ্যাসিডের চারপাশে একটা প্রোটিন কোড থাকে তাহলে এটাকে আমরা বলতেছি এই ধরনের কমপ্লিট এবং ম্যাচিউর ইনফেকশাস ভাইরাস, ইনফেকশন করতে সক্ষম এরকম ভাইরাসকে আমরা বলতেছি ভিরিয়ন। তোমার এই যে নিউক্লিক অ্যাসিডের চারপাশে যে তোমার প্রোটিন কোডটা থাকে, আমি একটা একটু ছবি দেখাই, সেটা হচ্ছে গিয়ে যে দেখো তোমার এই যে তোমার এইখানে এই ছবিতে দেখানো হচ্ছে যে এই যে তোমার এইখানে এটা হচ্ছে কি একটা পলিহেড্রাল ভাইরাস। পলিহেড্রাল বলতে এইটার অনেকগুলা তোমার মাথা আছে, হ্যাঁ, যে এইটা একটা সারফেস, এইটা একটা সারফেস, এইটা একটা সারফেস, এরকম অনেকগুলা তোমার মাথা থাকার কারণে এটাকে বলা হচ্ছে পলিহেড্রাল ভাইরাস। এখানে তোমার দেখো এটার ভিতরে তোমার নিউক্লিক অ্যাসিডটা দেখা যাচ্ছে, আর বাইরে হচ্ছে কি তোমার একটা প্রোটিন কোট আছে। যদি আমরা একটা হেলিকল ভাইরাস দেখি, এই হেলিকল ভাইরাসের এদিকে দেখো যে তোমার এই যে এইখানে তোমার তারের মতো একটা পেঁচানো পেঁচানো নিউক্লিক অ্যাসিড, এটির চারপাশে আমরা দেখতেছি যে এইখানে তোমার প্রোটিন কোড, হ্যাঁ। তো এই যে তোমার প্রোটিন কোড আছে, এই প্রোটিন কোডটা হচ্ছে গিয়ে হচ্ছে তোমার এইটা তোমার আহ, কোনো একটা সেলকে যদি তোমার ইনফেক্ট করতে হয়, মনে করো যে তোমার যেমন এই ক্ষেত্রে আমি এটাকে ব্যাখ্যা করব এইভাবে যে তোমার এই যে প্রোটিন কোড আছে, এই প্রোটিন কোডটা কেবলমাত্র স্পিক এবং সুনির্দিষ্ট একটা সেলের সাথেই সে হচ্ছে গিয়ে তোমার অ্যাটাচড হয়। যদি আমি বলি টোব্যাকো মোজাইক ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাসটা কেবলমাত্র হচ্ছে গিয়ে তোমার টোব্যাকো যে তোমার প্ল্যান্ট আছে, টোব্যাকো প্ল্যান্টকেই এটা তোমার ইনফেক্ট করে। অথবা যদি পটেটো মোজাইক ভাইরাস বলি, তাহলে পটেটো মোজাইক ভাইরাসটা কেবলমাত্র তোমার ওই পটেটোকে এটা তোমার ইনফেক্ট করে। এখন তাহলে তোমার টোব্যাকো মোজাইক ভাইরাস কেন পটেটোকে ইনফেক্ট করে না, বা পটেটো মোজাইক ভাইরাস কেন এটা হচ্ছে গিয়ে তোমার টোব্যাকো প্ল্যান্টকে ইনফেক্ট করে না? এটার কারণ হচ্ছে গিয়া যে তোমার এই যে তোমার নিউক্লিক অ্যাসিডের চারপাশে যে প্রোটিন কোডটা আছে, এই প্রোটিন কোডটা কেবলমাত্র ওই তোমার টোব্যাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে এটা কেবলমাত্র ওই টোব্যাকো প্ল্যান্টের সেলকেই আক্রমণ করতে সক্ষম। এইটা ওই তোমার ওই প্রোটিন কোডটা এটা তোমার পটেটোকে ইনফেক্ট করতে সক্ষম না। এই জন্য তোমার এইটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক, এক একটা ভাইরাস এক একটা স্পিসিসকে এটা তোমার ইনফেক্ট করতে পারে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তোমার এরপরে আমরা বলতেছিলাম যে তোমার ভিরিয়ন, প্রিয়ন, সরি, আমরা বলতেছিলাম যে একটা কমপ্লিট ম্যাচিউর ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। এখন আমরা কথা বলি পিরিয়ন, সরি, এই ভিরিয়নের সাথে রিলেটেড টার্ম হচ্ছে প্রিয়ন আর ভিরিয়ড। প্রিয়ন হচ্ছে গিয়া যে তোমার যখন আমরা বলবো যে তোমার এইটা যখন আমরা যে প্রোটিন কোডের কথা বলতেছিলাম না, এই প্রোটিন কোডটা উইদাউট নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ছাড়া এই প্রোটিন কোডটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে যে তোমার প্রিয়ন। এটাকে তোমার শর্ট ফর্মে বলা হয় হচ্ছে পিআরপি,
এবং এইটার তোমার অনেকগুলা এই পিরিয়নের অনেকগুলা ফর্ম থাকতে পারে। অনেকগুলা ফর্মের মধ্যে একটা ফর্ম অবশ্যই হচ্ছে গিয়ে যে তোমার এটা তোমার হচ্ছে গিয়ে ইনফেকশন করতে সক্ষম হবে। এইরকম জিনিসকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার প্রিয়ন। হ্যাঁ, স্যার আবার একটু বলবেন? আচ্ছা। এখানে যেটা বলতেছে যে তোমার সেটা হচ্ছে গিয়া যে আমি তোমাদেরকে বললাম যে সহজে বলি, একটা ভাইরাস তৈরি হয় হচ্ছে গিয়ে একটা নিউক্লিক অ্যাসিড দিয়ে। সেই নিউক্লিক অ্যাসিডটা আইদার ডিএনএ অথবা আরএনএ, কখনোই ডিএনএ আরএনএ একসাথে পাওয়া যায় না। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে যে তোমার ডিএনএ আরএনএ এর চারপাশে এক ধরনের প্রোটিন কোট থাকে। এই প্রোটিন কোডটাকে বলা হয় হচ্ছে এই প্রোটিন কোড থাকে। হ্যাঁ, এই প্রোটিন কোডটা আসলে তোমার নির্ধারণ করে যে তোমার এই ভাইরাসের যে স্পিসিস স্পেসিফিক ইনফেক্টিভিটি। আমি যেটা এক্সাম্পল বললাম যে তোমার টোব্যাকো মোজাক ভাইরাস, এটা কখনোই তোমার পটেটো পটেটো প্ল্যান্টকে ইনফেক্ট করতে পারে না। কারণ হচ্ছে গিয়া যে এই জায়গায় তোমার ওই নিউক্লিক অ্যাসিডের চারপাশে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা এটা তোমার আলাদা। বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। এইটুকু বুঝতে পারছো? জি স্যার। এখন এখন তোমার এই যে তোমার যে প্রোটিন কোডটা থাকে, এই প্রোটিন কোডটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার প্রোটিন, সরি, প্রিয়ন বলে এটাকে। এই প্রিয়নটা এইটা তোমার হচ্ছে গিয়া মাল্টিপল স্ট্রাকচারালি ডিস্টিংক্ট ওয়েতে এটা তোমার হচ্ছে গিয়া বিভিন্নভাবে তোমার ফোল্ড হইতে পারে। হ্যাঁ, মানে তোমার এই জায়গায় প্রোটিনটার এই প্রোটিন কোডের বিভিন্ন ধরনের রূপভেদ থাকে। ঠিক আছে? এই রূপভেদের মধ্যে একটা থাকে যেটা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন অ্যাটলিস্ট একটা তোমার প্রোটিন প্রোটিনের তোমার ফর্ম থাকে বা রূপ থাকে যেটা হচ্ছে গিয়ে অন্যান্য বিভিন্ন রকমের যে অন্যান্য যে রূপগুলো আছে সেই রূপ ধারণ করে, এবং এটা হচ্ছে গিয়ে যে তোমার এই ভাইরাল ইনফেকশনের জন্য দায়ী থাকে। এই জিনিসটাকে, তার মানে তোমার এই যে নিউক্লিক অ্যাসিডের বাইরে যে প্রোটিন কোডটা থাকে শুধু এই প্রোটিন কোডটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার প্রিয়ন। ঠিক আছে? জি ঠিক স্যার। আছে। জি স্যার। আচ্ছা। আর ভিরিয়ড বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমার প্রোটিন কোড ছাড়া যদি কেবলমাত্র একটা ছোট্ট একটা তোমার সার্কুলার সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে যেটা তোমার ইনফেকশন ঘটাইতে সক্ষম, এই প্রোটিন কোড ছাড়া এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড সার্কুলার আরএনএ, এইটাকে বলা হচ্ছে গিয়ে তোমার এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার ভিরয়েডস। ঠিক আছে? তাহলে ভিরিয়ন বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমার প্রোটিন কোড। আমি এটা একটু দেখাই, হ্যাঁ। তাহলে আমাদের এখানে আমরা কয়টা ডেফিনেশন আমরা পড়লাম? আমরা এই জায়গায় 3টা ডেফিনেশন আমি পড়াইলাম। একটা হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার প্রোটিন কোড প্লাস, এটা আমি আগে নিউক্লিক অ্যাসিডটা দেব, নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে গিয়ে মেইন। নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন কোডকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ভিরিয়ন। ঠিক আছে? প্রিয়ন হচ্ছে গিয়া প্রোটিন কোড। ঠিক আছে? নো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? ভিরয়েড বলতে বোঝা হচ্ছে গিয়ে জাস্ট আরএনএ, মানে জাস্ট নিউক্লিক অ্যাসিড। বুঝতে পারছো? জি স্যার। তো তাইলে তোমরা এই ভিরয়েড কাকে বলে, প্রিয়ন কাকে বলে, ভিরিয়ন কাকে বলে, এটা হচ্ছে গিয়ে তোমরা দেখে নিও। হ্যাঁ, তোমার যখন ভাইরাস গুলা হচ্ছে গিয়া
তোমার একটা সেলের মধ্যে রেপ্লিকেট করে। আমি তোমাদেরকে বলছি যে রেপ্লিকেশন কাকে বলে, এটা আমি একটু পরে বলবো বা তোমাদের আগামী ক্লাসে আমি এই জিনিসটা দেখাবো। যখন রেপ্লিকেট করে তখন ভাইরাসগুলো হচ্ছে গিয়ে যে তোমার একটা সেলকে তোমার রাপচার করে। রাপচার বলতে বোঝা হচ্ছে গিয়ে যে এই সেলটাকে তোমার ছিঁড়ে ফেলে। হ্যাঁ, এই সেলের যে সেল ওয়াল থাকে এটিকে রাপচার করে তারা বের হয়ে অন্য সেলগুলোকে তোমার ইনফেক্ট করে, আশেপাশের যে সেলগুলো থাকে তাদেরকে ইনফেক্ট করা শুরু করে। ক্ষেত্রে যখন তোমার এরকম একটা সেলকে যখন তারা হচ্ছে ভেঙে ফেলে বা একটা সেলকে তোমার ভেঙে তারা বাইরে অন্যান্য সেলগুলোকে তোমার ইনফেক্ট করে, তখনই তোমার হচ্ছে গিয়ে যে যে তোমার ভাইরাল ডিজিজের যে তোমার সিমটম গুলা, যেরকম তোমার যখন আমাদের যখন ঠান্ডা লাগে, যেমন তোমার কোল্ড, অথবা যখন হাঁচি কাশি, এই ধরনের সিমটম গুলা তোমার দেখা যায়। যেহেতু ভাইরাসের কোনো ধরনের কোনো সেল ওয়াল নাই, তাই ভাইরাসের ক্ষেত্রে তোমার পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন এবং আদার যে অ্যান্টিবায়োটিক্স গুলো আছে এরা হচ্ছে গিয়ে তোমার কোনো ধরনের কোনো কাজ করতে পারে না। সো এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো আলাপ করলাম, তো সেইটার ভিত্তিতে আমরা হচ্ছে গিয়ে ভাইরাসকে যদি আমরা ডিফাইন করি, তাহলে ভাইরাসগুলো হচ্ছে নন সেলুলার, এদের কোনো ধরনের কোনো সেল নাই, ইনফেকশাস এন্টিটিস, মানে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে, হুজ জিনোম আর নিউক্লিক অ্যাসিড, যাদের জিনোমটা হচ্ছে গিয়ে অথবা আরএনএ, হুইচ রিপ্রোডিউস অর রেপ্লিকেট অনলি ইন লিভিং সেলস, যেটা বলতে বুঝাইছে আমি একটু আগে যেটা ব্যাখ্যা করলাম যে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, অ্যান্ড হুইচ ইউজ দ্য সেলস বায়োসিনথেসিস মেশিনারি, এবং এটা হচ্ছে যে তোমার যেই সেলের মধ্যে ঢুকে সেই সেলের তোমার এরা ডিএনএ এর দখলটা নিয়ে নেয়। ঠিক আছে, এখন তো ডিএনএ বা তোমার এই নিউক্লিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে গিয়ে একটা সেলের হেডকোয়ার্টার। যখন তোমার এরকম কোনো একটা হেডকোয়ার্টার বা মূল অংশটা সে দখল করে নেয়, তখন সে ওই হেডকোয়ার্টার দখল করে নেওয়ার মানে ওই রকম ভাবে সে তখন তার নিজের যে তোমার যে আদেশগুলা, কমান্ডগুলা, সেইটা তখন সে ওই কমান্ড সেন্টারের মাধ্যমে ওই সেলের মধ্যে এক্সিকিউট করে। তো তোমার এবং এইরকম ভাবে সে যখন হচ্ছে গিয়ে তোমার এরকম ওই সেলের বায়োসিনথেটিক মেশিনারির উপরে কন্ট্রোল নেয়, কন্ট্রোল নিয়ে সে করে কি, সে ওই সেলের মধ্যে থাকা প্রোটিন, লিপিড, এই ধরনের যে তোমার বায়োমলিকুলস গুলো আছে, এই বায়োমলিকুলস গুলা দিয়ে সে করে কি, তার নিজের মতো ছোট্ট ছোট্ট অনেকগুলা তোমার পার্টস বা তোমার বিভিন্ন শরীরের অংশ তৈরি করে। হ্যাঁ, যে একটা মানুষের হাত, পা, মাথা থাকে, সে ওই সেলের মধ্যে তোমার ওই ডিএনএ এর উপরে দখল নিয়ে, মানে ওই সেলের যে হেডকোয়ার্টার ডিএনএ, এইটার দখল নিয়ে ওই সেলের মধ্যে থাকা যে রিসোর্স আছে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এই রিসোর্স গুলাকে ইউজ করে ওই ভাইরাসের আলাদা আলাদা হাত, পা, মাথা, এরকম বিভিন্ন পার্ট, শরীরের বিভিন্ন অংশ তৈরি করে। হ্যাঁ, তো পরবর্তীতে সে করে কি, এই হাত, পা, মাথা, কান, এগুলাকে সে একসাথে তোমার একসাথে করে একটা নতুন আরেকটা ভাইরাস তৈরি করে। এই যে তোমার হাত, পা, মাথা, চোখ, এই জিনিসগুলাকে সে একসাথে করলো, এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি করা। হ্যাঁ, অ্যাসেম্বলি করা বা জোড়া লাগানো, এরকম বোঝায়। তো এই যে তোমার সে ভাইরাসটা একটা সেলের ডিএনএ এর উপরে দখল নিয়ে, ওই সেলের কমান্ড সেন্টারের উপরে দখল নিয়ে, ওই সেলের মধ্যে থাকা রিসোর্স গুলা দিয়ে সে তোমার ওই রকম ভাবে নতুন আরো ভাইরাস তৈরি করলো। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাল রেপ্লিকেশন। এবং এই প্রসেসের মাধ্যমে আমরা দেখলাম যে একটা ভাইরাস অন্যান্য অনেকগুলো নতুন নতুন ভাইরাস তৈরি, এই জন্য এইটাকে আমরা বলতেছি যে ভাইরাস রেপ্লিকেশন, অথবা এইরকম ভাবে ভাইরাস গুলা তারা রিপ্রোডাকশন করে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন এই ভাইরাস গুলা তোমার এরা তোমার মরফোলজিক্যালি বিভিন্ন রকমের হইতে পারে। যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস, এটা দেখতে এরকম। তারপর তোমার পলিমিক্সো ভাইরাস, এটা হচ্ছে কি একেবারেই এরকম।
তারপর তোমার হারপিস ভাইরাস, এই জায়গায় তোমার এটা দেখতে এরকম, তারপর তোমার অর্ফ ভাইরাস এটা এরকম, মানে এক একটা ভাইরাস এক এক রকম বিভিন্ন রকমের তোমার দেখতে হয়। তো তোমার যখন তোমার এরকম ভাইরাস গুলাকে যখন তোমার আইসোলেট করা হয় তখন এরা তোমার ক্রিস্টালাইন শেপে থাকে, হ্যাঁ, বা স্ফটিকের মতো থাকে। তো তোমার এই জায়গায় বলতেছে যে যেমন এনিম্যাল এবং প্ল্যান্ট ভাইরাসগুলো হচ্ছে কি নন মোটাইল, কিন্তু তোমার ব্যাকটেরিয়া ভাইরাস বা তোমার ব্যাকটেরিওফেজ যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা হচ্ছে গিয়ে আবার তোমার মোটাইল, হ্যাঁ। তো তোমার এবং এরা তাদের যে টেল আছে এই টেলের মাধ্যমে তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে পারে। এই 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 প্যারাটা আমি একটু রিডিং করি কারণ এটা ইন্টারেস্টিং। Virus morphology has been intensely studied over the past decades because of the importance of virus. গত দশকগুলা ধরে ভাইরাসের স্ট্রাকচারটা স্টাডি করা হচ্ছে কারণ ভাইরাসটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম একটা ভাইরাসের কথা বলি সেটা হচ্ছে করোনা ভাইরাস, খুবই তোমার সারা দুনিয়াতে এইটা তোমার হচ্ছে গিয়া একেবারে দুনিয়াকে স্থবির করে দিছে। এখন এটার ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে যে তোমার যখনই তোমার এরকম ভাইরাস গুলাকে স্পেসিফিক্যালি তোমার বায়োলজিক্যাল উইপন হিসেবে তোমার কাজ করার চেষ্টা হইতেছিল, যেরকম তোমার ইউএসএ তারা হচ্ছে গিয়া ইরাক আক্রমণ করছে, যে বায়োলজিক্যাল উইপন আছে ইরাকে, এই জন্য। সো এই ধরনের রিস্কের জন্য আমরা দেখছি যে অনেক বছর আগে থেকেই তোমার অক্সফোর্ডে তারা হচ্ছে গিয়ে তোমার ভাইরাস নিয়ে তাদের যে জুলজি ডিপার্টমেন্ট সেখানে কাজ করা হচ্ছিল। সরি, জুলজি না, যাই হোক জুলজি ডিপার্টমেন্ট বা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। আমি এটা তোমার যখন করোনা ভাইরাস শুরু হয় তার 3-4 মাস আগে আমি ওদের ওয়েবসাইটে দেখছিলাম এবং আমি খুবই ইন্টারেস্টিং ফিল করছিলাম যে অক্সফোর্ডের তারা হচ্ছে গিয়ে এই ধরনের যে তোমার ভাইরাসের যে স্প্রেড সেটা নিয়ে তারা কাজ করতেছে। এবং বেসিক্যালি এই জিনিসগুলো তোমার আমি তোমাদেরকে যখন প্রথম ক্লাসটা শুরু করি তখন আমি তোমাদেরকে এই তোমার রেসিডেন্ট ইভিলের মনে হয় হচ্ছে গিয়ে তোমাদের ট্রেলার দেখাইছিলাম। সো রেসিডেন্ট ইভিলের ট্রেলারটা এরকমই যে ভাইরাস তোমার স্প্রেড হচ্ছে। সো হোয়াট এভার, যাই হোক তোমার তো ভাইরাসের স্ট্রাকচার নিয়ে এই জন্য বিগত দশকগুলো ধরে তোমার এটা কাজ হচ্ছে। তো তোমার হচ্ছে গিয়া রিসেন্ট টাইমে বিভিন্ন ধরনের তোমার টেকনিক, ইলেকট্রন মাইক্রোস্কোপি, এক্স রে ডিফ্র্যাকশন, বায়োকেমিক্যাল অ্যানালাইসিস এবং ইমিউনোলজিতে যে তোমার ডেভেলপমেন্ট আসছে সেই ডেভেলপমেন্ট দিয়ে ভাইরাসের স্ট্রাকচারটা আগের চেয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে। যদিও এখনো এই জায়গায় অনেকখানি গ্যাপ আছে যে পুরোপুরি যদি আমরা ভাইরাসের স্ট্রাকচারকে আন্ডারস্ট্যান্ড করতে চাই। তো এখন আমি তোমাদেরকে বলি ভাইরাসগুলো দেখতে বিভিন্ন রকমের হয়। এখন কথা বলতেছে হচ্ছে ভাইরাসের স্ট্রাকচার নিয়ে। সো ভাইরাসের স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার বলা হয় যে তোমার এখানে যে আমি তোমাদেরকে বলে নিছি যে এই জায়গায় থাকে নিউক্লিক অ্যাসিড, তার বাইরে থাকে একটা প্রোটিন কোট। এই প্রোটিন কোটের যে মৌলিক না, প্রোটিন কোটের যে ইউনিট বা একক এটাকে বলা হচ্ছে কি তোমার ক্যাপসোমিয়ার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে এই জায়গায় হচ্ছে কি তোমার নিউক্লিক অ্যাসিড, বাইরে একটা প্রোটিন কোট, এই প্রোটিন কোটের যে একক বা ইউনিট এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে যে তোমার ক্যাপসোমিয়ার। এবং তোমার এই যে তোমার প্রোটিন কোডটা আছে তো তোমার প্রোটিন কোড এবং নিউক্লিক অ্যাসিড এটিকে একসাথে বলা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিও ক্যাপসিড। হ্যাঁ, তো তোমার বলা হচ্ছে গিয়ে যে তোমার এই যে যে সরি, আমি একটু আবার বলি, এইটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের বাইরে থাকে হচ্ছে গিয়া তোমার প্রোটিন কোড। এই প্রোটিন কোডকে বলা হয় হচ্ছে গিয়া ক্যাপসিড এবং এই ক্যাপসিডের হচ্ছে গিয়া ক্যাপসোমিয়ার। হ্যাঁ, এখন তোমার যখন কোনো একটা ভাইরাস কোনো একটা সেলকে যখন ইনফেক্ট করতে গেলে প্রথমে কিন্তু সেই সেলটার সাথে এই ভাইরাসটাকে হচ্ছে গিয়ে অ্যাটাচ হইতে হয়।
এই ভাইরাল অ্যাটাচমেন্টের জন্য তোমার মূল যে বিষয়টা দায়ী থাকে, সেই মূল বিষয়টা দায়ী থাকে হচ্ছে গিয়ে যে তোমার এই ক্যাপসিড বা এই প্রোটিন কোডটা, যেই কারণে তোমার এই প্রোটিন কোডের ডিফারেন্সের কারণে টোব্যাকো মোজাইক ভাইরাস বা টিএমবি ভাইরাস এটা পটেটো মোজাইক ভাইরাসকে এটা তোমার ইনফেক্ট করে না। এটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন তোমার এখানে বলছে যে এখন আমরা আসি যে তোমার মরফোলজিক্যালি ভাইরাসকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে তোমার 4টা ভাগে এদেরকে ডিসকাস করা হয়। একটা হচ্ছে গিয়ে তোমার এরা আইকোসাহেড্রাল শেপের হতে পারে। আইকোসাহেড্রাল শেপটা আমি একটুখানি দেখাই। আইকোসাহেড্রাল বলতে বোঝা হচ্ছে যে এটা হচ্ছে একটা পলিহেড্রন, এদের এখানে তোমার হচ্ছে গিয়া 20টা ফেস থাকে। যেরকম তোমার মনে করো যে এটা হচ্ছে গিয়া আইকোসাহেড্রাল, এই যে এটাকে দেখলে এরকম মনে হয়, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি আসি তারপরে অন্যান্য যদি আমি এদেরকে শেপ দেখি তাহলে হচ্ছে গিয়ে যে দেখা যায় যে এরা হচ্ছে গিয়ে যে তোমার সিলিন্ডার শেপের হয়। হ্যাঁ, সিলিন্ডার শেপের মানে এই যে এই রকমের হয়, হ্যাঁ এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডার শেপের হয়। তারপরে আরেক ধরনের মরফোলজিক্যাল যে ফর্ম আছে, সেই আরেক ধরনের মরফোলজিক্যাল ফর্মের মধ্যে আমরা দেখি যে তোমার এইখানে তোমার নিউক্লিয় ক্যাপসিডের বাইরে এক ধরনের তোমার এনভেলাপ বা আবরণ থাকে। তো যেসব ভাইরাসের ক্ষেত্রে এরকম নিউক্লিয় ক্যাপসিড বলতে কিন্তু বোঝায় হচ্ছে কি যে তোমার প্রোটিন কোট এবং নিউক্লিক অ্যাসিডকে একসাথে বলা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। এই নিউক্লিয় ক্যাপসিডের বাইরে এক ধরনের তোমার প্রোটিন কোট থাকে, সরি ভুল বলছি, তোমার নিউক্লিয় ক্যাপসিডের বাইরে এক ধরনের আবরণ থাকে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার এনভেলাপ। এই যে দেখো এই ছবিতে এইখানে এই যে এটা হচ্ছে গিয়ে তোমার আমাদের নিউক্লিক অ্যাসিড, এইটার বাইরে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপসিড বা প্রোটিন কোট, এর বাইরে দেখো একটা আবরণ আছে, কিন্তু এই আবরণের মধ্যে কিন্তু এই ভাইরাসটা, এই যে আবরণটা এটাকে বলা হয় হচ্ছে গিয়া তোমার এই এনভেলাপ, ঠিক আছে। এখন তোমার এই রকম ভাবে যেসব ভাইরাসের এনভেলাপ থাকে তাদেরকে বলা হচ্ছে এনভেলাপড ভাইরাস, যাদের এনভেলাপ থাকে না তাদেরকে বলা হচ্ছে এনভেলাপড নন এনভেলাপড ভাইরাস। এখন বলো তো যে তোমার যদি কোনো একটা ভাইরাসের এনভেলাপ থাকে, একটা এনভেলাপড ভাইরাস আর একটা নন এনভেলাপড ভাইরাস, কোনটা বেশি তোমার হিট, অ্যাসিড, প্রেসার সহ্য করতে পারবে? স্যার এনভেলপ আছে। এনভেলপ ভাইরাস। না, এটা তোমার উল্টা ঘটে এই জায়গায়। এখানে তোমার এনভেলাপ যেই ভাইরাসগুলোর মধ্যে থাকে সেই ভাইরাসগুলো হচ্ছে কি তোমার হিটে, তারপরে তোমার হচ্ছে গিয়া এসিডে, তারা হচ্ছে গিয়ে তোমার ভাইঙ্গা যায় বেশি, বুঝছো। এই জন্য যে ভাইরাসগুলোর মধ্যে দেখো এটাকে সুন্দরভাবে এইখানে লাইনটা বলছে যে ইন জেনারেল, সাধারণভাবে, দ্য প্রেজেন্স অফ অ্যান এনভেলাপ কনভার্স ইনস্টেবিলিটি অফ দ্য ভাইরাস। যদি কোনো একটা ভাইরাসের মধ্যে আমরা দেখি যে এইখানে তোমার এনভেলাপ থাকে, তখন আমরা বলি যে এই ভাইরাসটা বেশি ইনস্টেবল, ঠিক আছে। এখন এনভেলাপের যদি আমরা ডেসক্রিপশন দেই, অ্যাকচুয়ালি দ্য এনভেলাপ ইজ এ লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন একসাথে থাকলে বলা হয় লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মেমব্রেন composed of lipid derived from the host cell membrane and protein that is virus specific. Furthermore, there are frequently glycoproteins in the form of spike-like projections on the surface which attach to the host cell receptors during the entry of the virus into the cell. The surface protein of the virus, whether they are capsid proteins or the enveloped glycoproteins, are principal antigens against which the immune response to virus.
এখানে যেটা বলছে সেটা বলছে যে তোমার এই এনভেলাপটা তৈরি হয় হচ্ছে গিয়ে তোমার লিপোপ্রোটিন দিয়ে। এই লিপোপ্রোটিনের ক্ষেত্রে তোমার লিপিড এবং প্রোটিন থাকে। যে লিপিডটা এই এনভেলাপটা তৈরি করে, সেই লিপিডটা আসে হচ্ছে গিয়ে যে তোমার যে হোস্ট সেল বা যেই সেলকে ভাইরাসটা ইনফেক্ট করে সেই সেল থেকে পাওয়া লিপিড দিয়ে তারা এই তোমার এনভেলাপটা তৈরি করে। এবং এই জায়গায় যে প্রোটিনটা থাকে, এই প্রোটিনটা থাকে হচ্ছে গিয়ে যে তোমার এটা ভাইরাস স্পেসিফিক, মানে এক একটা ভাইরাসের ক্ষেত্রে এক এক রকমের প্রোটিন পাওয়া যায়। যেরকম তোমার যদি এরকম হয় যে এই এনভেলাপড ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তোমার স্পাইক, হ্যাঁ, স্পাইক বা তোমার এরকম স্পাইকের বাংলাটা স্পাইক বলতে বোঝা হচ্ছে যে তোমার যদি একটা তীক্ষ্ণ কোনো যদি এরকম থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে স্পাইক। হ্যাঁ, সো তোমার এখানে যে গ্লাইকোপ্রোটিন থাকে, এই গ্লাইকোপ্রোটিন গুলা, এখানে এই কথাটা মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো একটা ভাইরাসের এনভেলাপ থাকে তাহলে সেই এনভেলাপের মধ্যে যে গ্লাইকোপ্রোটিন গুলা থাকে, এই যে এইখানে তোমার এই যে এই ধরনের স্পাইক গুলাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন অথবা যদি এই ভাইরাসটার এনভেলাপ না থাকে তখন এই ভাইরাসের যে ক্যাপসোমিয়ার আছে, এই ক্যাপসোমিয়ার, যদি ভাইরাসের এনভেলাপ থাকে সেই এনভেলাপড ভাইরাসের ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন, এবং যদি ভাইরাসটার এনভেলাপ না থাকে তখন ক্যাপসোমিয়ার। এইটা হচ্ছে গিয়া যে তোমার ভাইরাসটা যখন কোনো একটা সেলকে ইনফেক্ট করে তখন প্রথমে আগে সেই সেলের সারফেসে ভাইরাসটাকে অ্যাটাচ হইতে হয়, বা সেই সেলের সারফেসে ভাইরাসটাকে আসলে তোমার যুক্ত হইতে হয়। এখন তোমার এই যে ভাইরাসটা হোস্ট সেল বা যেই সেলকে ইনফেক্ট করবে সেই সেলের সারফেসে অ্যাটাচ করবে, সেইটার জন্য তোমার এই গ্লাইকোপ্রোটিন বা ক্যাপসোমিয়ারটা তোমার হচ্ছে গিয়া এইখানে প্রধান যে ভূমিকা পালন করে। এবং তোমার এই গ্লাইকোপ্রোটিন এবং এই ক্যাপসোমিয়ারটা এরা হচ্ছে গিয়ে তোমার সেল স্পেসিফিক। যেটা আমি তোমাদেরকে প্রথমে বলছি যে তোমার টোব্যাকো মোজাইক ভাইরাসটা কেন হচ্ছে গিয়া তোমার পটেটোকে ইনফেক্ট করে না, কারণ তোমার টোব্যাকো মোজাইক ভাইরাসের যে তোমার এদের যে তোমার প্রোটিন কোড, সেই প্রোটিন কোডটা কেবলমাত্র তোমার টোব্যাকো প্ল্যান্টের সেলের রিসেপ্টর থাকে, সেইটার জন্যই তোমার এইটা তোমার ওই রিসেপ্টরের জন্যই কাজ করে, অন্য কোনো সেলের জন্য কাজ করে না। এই জন্য তোমার একটা ভাইরাস কেবলমাত্র তোমার একটা স্পেসিফিক এনিমেল বা একটা স্পেসিফিক প্ল্যান্টকে আক্রমণ করে, এটা অন্য কোনো এনিমেল বা অন্য কোনো প্ল্যান্টকে আক্রমণ করে না। এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বলি। যেরকম তোমার মনে করো যে এই গ্লাইকোপ্রোটিন গুলা হচ্ছে গিয়ে তোমার চাবির মতো। আর তোমার হোস্ট সেল বা তোমার যে এনিমেল বা প্লান্টের যে সেল থাকে সেই জায়গায় যে রিসেপ্টরটা, এই রিসেপ্টরটা থাকে হচ্ছে গিয়ে তোমার তালার মতো। এক একটা চাবি দিয়ে এক একটা তালা খোলা যায়, এরকম একটা বিষয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবং তোমার এই যে তোমার এই গ্লাইকোপ্রোটিন এবং এই যে ক্যাপসোমিয়ার, এই গ্লাইকোপ্রোটিন এবং এই ক্যাপসোমিয়ার এরা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। যেমন তোমার পোলিও ভাইরাস টাইপ 1, 2, 3, এদেরকে তোমার ডিস্টিংগুইশ বা পার্থক্য করা যায় হচ্ছে গিয়ে এদের যে ক্যাপসিড প্রোটিন আছে, এই ক্যাপসিড প্রোটিনের অ্যান্টিজেনিসিটি থেকে এদেরকে তোমার হচ্ছে গিয়ে যে পার্থক্য করা যায়। হ্যাঁ, it is important to know the number of serotypes of a virus because vaccines should contain the prevalent serotypes. Serotypes এর ডেফিনেশনটা আমি ওইদিন পড়ছিলাম, আমি ভুলে গেছি, আবার আমি একটু দেখবো। সেরোটাইপ, আচ্ছা, সেরোটাইপ বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে যখন তোমার কোনো একটা ভাইরাসের স্পিসিসের মধ্যে কয়েক ধরনের ভেরিয়েন্ট থাকে। যেরকম তোমার এখন তোমরা শুনতেছো না যে তোমার আহ ইউকেতে, ইংল্যান্ডে তোমার করোনা ভাইরাসের নতুন এক ধরনের তোমার ভেরিয়েন্ট বা নতুন একটা স্ট্রেইন পাওয়া যাচ্ছে।
এই যে তোমার একটা স্পিসিসের মধ্যে, একটা প্রজাতির মধ্যে কয়েক ধরনের যে তোমার ভাইরাস থাকে, বা একটা ব্যাকটেরিয়ার, না এটা ব্যাকটেরিয়ার কথা বলবো না, একটা ভাইরাসের কয়েকটা রকম যদি প্রকার থাকে, একটা স্পিসিসের মধ্যে যদি তোমার কয়েকটা ধরনের ভাইরাস থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে যে তোমার, এটাকে বলবো হচ্ছে একটা সেরোটাইপ। যেমন তোমার যদি এরকম হয় যে তোমার, মনে করো যে তোমার বাংলাদেশি একজন, এর চোখের কালার হচ্ছে গিয়া তোমার কালো, আবার জার্মান একজন, তার চোখের কালার হচ্ছে গিয়া তোমার নীল। এখন দুইজনই মানুষ, একই প্রজাতির, কিন্তু দুইজনের মধ্যে দেখো তোমার চোখের কালারের যে ডিফারেন্স, মোটামুটি এই রকম উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারো যে এই ধরনের যদি একটা প্রজাতির মধ্যে কয়েক ধরনের ভাইরাস থাকে, এটাকে বলা হচ্ছে তোমার সেরোটাইপ। বোঝা গেছে? আচ্ছা, এখন তোমার যেটা বলতেছিলাম যে তাহলে ভাইরাসের মরফোলজি হচ্ছে গিয়ে যে তোমার মোটামুটি 4 ধরনের। প্রথমে ভাইরাসগুলা থাকে হচ্ছে এরকম পলিহেড্রাল বা আইকোসাহেড্রাল শেপের। তারপরে ভাইরাসগুলা থাকে হচ্ছে গিয়ে যে তোমার এরকম সিলিন্ডার আকৃতির। কিছু ভাইরাস থাকে হচ্ছে গিয়ে 3 নাম্বার টাইপটা হচ্ছে ভাইরাসগুলার এনভেলাপ থাকে। আর 4 নাম্বার টাইপটা হচ্ছে গিয়ে যে এরা আইকোসাহেড্রালও না, এরা হেলিকলও না। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে যে তোমার এরা এক ধরনের তোমার ইচ্ছে এরা করতে পারে কি, এরা এরকম মাথা বা এরকম লেজ এরকম ভাবে থাকে। ভাইরাসকে আমরা বলি হচ্ছে গিয়ে কমপ্লেক্স ভাইরাস। কমপ্লেক্স ভাইরাসের এক্সাম্পল হচ্ছে হার্পিস ভাইরাস, সরি ব্যাকটেরিয়া ফেজ, আর হচ্ছে গিয়ে পক্স ভাইরাসেস। হ্যাঁ, সো তোমার এই জায়গায় দেখানো হচ্ছে যে মাল্টি লেয়ার ওয়ার্ল্ড ভ্যাকসিনিয়া ভাইরাস। ভ্যাকসিনিয়া ভাইরাসের মাল্টি লেয়ার দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি, এবং এর মাধ্যমে বাস্তবে সত্যিকার অর্থে ভাইরাসগুলো দেখতে কিরকম সেটা দেখানো হচ্ছে, এবং এটার ফলে ডিজিজ তৈরি হয়। হ্যাঁ, এখন আমরা কথা বলবো হচ্ছে গিয়ে যে তোমার ভাইরাল রেপ্লিকেশন, সাইটোপ্যাথিক ইফেক্ট, এবং আমরা ভাইরাসের যে তোমার ভাইরাস হলো তোমার কতটুকু ইনফেক্ট করলো, এই জিনিসটাকে একটা তোমার অর্গানের মধ্যে বা একটা প্ল্যান্টের মধ্যে ভাইরাস আসলে তোমার কতটুকু ইনফেকশন ঘটাইলো, এইটা আমরা যেরকম ভাবে অ্যাসে করব বা যেরকম ভাবে ডিটারমাইন করব, সেটা হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে আমরা আলাপ করব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমি কথা বললাম হচ্ছে গিয়ে যে এলাম হচ্ছে গিয়ে ভাইরাসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে। তারপরে আমরা কথা বললাম হচ্ছে গিয়ে তোমার ভাইরাসগুলোর মরফোলজি নিয়ে। তারপরে আমরা কথা বললাম হচ্ছে গিয়ে যে ভাইরাসের স্ট্রাকচার নিয়ে আমরা হচ্ছে গিয়ে যে তোমার এখানে কথা বললাম। ঠিক আছে? এবং নেক্সট দিন আমরা ভাইরাল মাল্টিপ্লিকেশন অথবা ভাইরাল রিপ্রোডাকশন নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। জি জি স্যার। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এই শোনো, আমি ক্লাস শেষ করি নাই, ক্লাস শেষ করি নাই। হ্যালো, 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 জি জি হ্যালো। স্যার। স্যার, শুনতেছি স্যার। আমি তোমাদের বুধবারে কুইজ নিব, বুঝতে পারছো? জি স্যার। আমি বুধবারে কুইজ নিব। বুধবারে কুইজের জন্য ইম্পর্টেন্ট পার্টগুলো আমি একটু ডিসকাস করতে চাই। সো কুইজটা নিব হচ্ছে গিয়ে আমি তোমাদের ওই কি বলে, কুইজটা নিব হচ্ছে গিয়ে যে আগের মতোই। তোমাদের 5টা পৃষ্ঠা থাকবে, প্রত্যেক পৃষ্ঠায় 2টা করে প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের জন্য তোমরা সময় পাবা হচ্ছে গিয়ে 40 সেকেন্ড। তার মানে একটা পেজের জন্য তোমরা সময় পাবা হচ্ছে গিয়া তোমার 80 সেকেন্ড অথবা 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড পরে তোমার প্রথম পেজটা চলে যাবে, পরে আরেকটা পেজ আসবে, ওই পেজটাও তোমাকে 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। এরকম ভাবে তোমার 5টা পেজ একটার পরে একটা আসতে থাকবে। এবং তোমরা কিন্তু আগের পেজে তোমরা যাইতে পারবা না। আগের পেজে যাও, বা যদি তুমি মেসেঞ্জারে অথবা যদি তুমি অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো অ্যাপে যদি তুমি যাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষা থেকে বের হয়ে যাবা। এবং আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত যতগুলা পরীক্ষা নিছি সবগুলা পরীক্ষার মধ্যে তোমাদের ব্যাচটা, এটা তোমার খুবই চমৎকার একটা ব্যাচ। এবং এই ব্যাচে আমরা যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা নেওয়াটা খুব কম ঝামেলার হয়।
এবং আমি চাই বুধবার দিন তোমরা যে কুইজটা দিবা এই কুইজটা যেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একেবারে 100% নিখুঁত একটা তোমার কোর্স একটা যেন পরীক্ষা হয়, যে তোমরা যাতে কেউ যাতে না বলো এরকম যে স্যার আমার হচ্ছে গিয়া কারেন্ট চলে গেছিল, মোবাইলে চার্জ ছিল না, এরকম কথা যেন না বলো। সুন্দর করে সবাই যেন 100% তোমরা এই পরীক্ষাটায় রেসপন্স করো, ঠিক আছে? এখন আমি যে প্রশ্নগুলা করছি সেগুলো করছি হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়া চ্যাপ্টার থেকে। ব্যাকটেরিয়া চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে প্রথমে যে জিনিসটা পড়াইছিলাম সেটা হচ্ছে গিয়ে যে তোমার তোমরা আসলে এই প্রথমে ইন্ট্রোডাকশনটা পড়বা। এই জায়গা থেকে তোমার এইখান থেকে এতটুকু পর্যন্ত তোমরা পড়বা, ঠিক আছে? এই জায়গা থেকে এতটুকু পড়লে তোমরা কি জানতে পারবা যে ওয়াই ব্যাকটেরিয়া আর ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়া গুলা সম্পর্কে জানাটা কেন দরকার, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। জি স্যার। তারপরে তোমরা এই জায়গাটা পড়বা যে ব্যাকটেরিয়া এদের তোমার আকার কতটুকু হয়, ব্যাকটেরিয়া পড়তেছো এখন, ব্যাকটেরিয়া কতটুকু এদের সাইজ, এই জিনিসটা তোমাদেরকে এই প্যারাটুকু পড়তে হবে। এখন এই জায়গায় আমি তোমাদেরকে বলি, আচ্ছা তাহলে বলো তো এই জায়গায় তোমার হচ্ছে গিয়া তোমার এই 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 টেবিলটা থেকে এই ছবিটা থেকে কি বুঝাইছে? মানে লাইট মাইক্রোস্কোপে কোন ব্যাকটেরিয়া দেখা যায় আর ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করে কোনগুলো দেখা যায়, এরকম কিছু। না, আর কেউ? স্যার সেল সাইজটা। অ্যাবসলিউটলি কারেক্ট। তো সেল সাইজ দিয়ে কি বুঝাইছে এখানে বলো তো? স্যার ডিফারেন্সিয়েট করা হয়েছে বিভিন্ন মাইক্রোঅর্গানিজমের সেল সাইজ, মানে কম্পেয়ার। না না, এই জায়গায় ছবিটা দিয়ে কি বুঝাইছে এটা বুঝাও। কোন সাইজের ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায়, কতটুকু লাইট মাইক্রোস্কোপ আর কোনটা ইলেকট্রন না, মাইক্রোস্কোপ। এই জায়গায় তোমার হচ্ছে গিয়া সবার ছোট হচ্ছে গিয়া অ্যাটম, অ্যাটমের চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার স্মল মলিকুল, স্মল মলিকুলের চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার লিপিড, লিপিডের চেয়ে বড় হয়েছে তোমার প্রোটিন, প্রোটিনের চেয়ে বড় হয়েছে ভাইরাস, ভাইরাসের চেয়ে বড় হচ্ছে গিয়া তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার চেয়ে বড় হচ্ছে অর্গানেলি, যেমন মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়ার চেয়ে বড়। আবার তোমার এই অর্গানেলের চেয়ে বড় হচ্ছে গিয়ে তোমার ইউক্যারিওটিক সেল, ঠিক আছে? তাহলে এখানে তোমার যে আমি তোমাদেরকে যে বললাম যে তোমার এখানে যে তোমার যে ব্যাকটেরিয়া গুলা পড়তেছো, এখন ব্যাকটেরিয়া গুলা তোমার সাইজ কতটুকু, সেই ক্ষেত্রে তাহলে তুমি কি বুঝলা যে তোমার কোনটা বড়, ভাইরাস না ব্যাকটেরিয়া? স্যার ব্যাকটেরিয়া। ছোট। এই যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার চেয়ে বড়, এইটাই এই ছবি থেকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো? তাহলে তোমার দেখো যে তোমার থায়োমার্গারিটা এটা 5 মিলিমিটার, ইপোলোপিসকাম এটি হচ্ছে গিয়ে 0.7 মিলিমিটার। হ্যাঁ, তারপরে তোমার এখানে তোমার মাইকোপ্লাজমা এইটা হয় হচ্ছে গিয়ে যে তোমার তোমার 0.3 মাইক্রোমিটার। আর তোমার ইস্ট স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস হয় হচ্ছে গিয়ে তোমার 0.5 থেকে 0.30 মাইক্রোমিটার। তাহলে এদের মধ্যে এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে বড়? এটা এই সেল সাইজটা তোমরা দেখে নিও, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। বলো তো স্যাকারোমাইসিস সাইজ কতটুকু? স্যাকারোমাইসিসের সাইজ এইমাত্র বললাম 0.5 থেকে 0.30 মাইক্রোমিটার।
ঠিক আছে, তাহলে কোন কোন জায়গাগুলা পড়বা? সেটা পড়বা হচ্ছে গিয়া যে তোমার যে এখানে এইখান থেকে এতটুকু, ঠিক আছে, ঠিক আছে, জি এখান স্যার। থেকে এতটুকু, তারপরে এইখান থেকে এতটুকু, ঠিক আছে, জি স্যার। তারপরে তারপরে সেল এনভেলাপ এই জায়গা থেকে এতটুকু, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই জায়গায় তোমার এইটা থেকে পড়বা হচ্ছে গিয়া এই জায়গা থেকে এ, 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 এটা একটুখানি তো দেখতে হবে, আমি একটুখানি তোমাদেরকে দেখে আমি এটা বলতেছি, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ। তো তাহলে যেটা বলতেছিলাম যে তাহলে তোমরা এখানে এই সেল এনভেলাপ কাকে বলে, এখানে ক্যাপসুল কাকে বলে, এইটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে পড়বা, ঠিক আছে, ঠিক আছে। এখানে সেল ওয়াল কাকে বলে এটার ডেফিনেশনটা পড়বা। তাহলে সেল এনভেলাপ কাকে বলে, ক্যাপসুল কাকে বলে, সেল ওয়াল কাকে বলে, এই তিনটা ডেফিনেশনটা আমি যে দেখো দাগাই দিচ্ছি, এই যে এতটুকু, ঠিক আছে, ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, জি স্যার। স্যার তারপর এখান থেকে এতটুকু, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। তারপরে তারপরে হচ্ছে এখানে এখানে এই যে এতটুকু পড়তে হবে, তোমার ফাংশন অফ দা প্লাজমা মেমব্রেন। তারপরে এখানে তোমার এখানে
এতটুকু। ফাংশন অফ পিলি, তারপরে তোমার ফাংশন অফ ফ্লাজেলা। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। তারপরে তোমার এখানে এই স্পোরের ক্যারেক্টারিস্টিক্স গুলা পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা পড়তে হবে। আর আমি তোমাদেরকে এখন আমাকে একটু কেউ দয়া করে বলেন যে আপনার ব্যাকটেরিয়াটা তাহলে তোমার খাবার খায়, এটা একটু কেউ আমাকে একটু ব্যাখ্যা করো। স্যার স্পোরের মাধ্যমে। আমি ফেসবুকে তোমার যেটা আর কি বলে আর কি যে মাই হোল লাইফ ইজ এ লাই, আমার সারা জীবনই মিথ্যা, এটা তুমি কি বললা? স্পোরের মাধ্যমে ব্যাকটেরিয়া কিভাবে খাবার খাবে? ব্যাকটেরিয়া স্কিনের মাধ্যমে, আর ত্বকের কেউ? মাধ্যমে খাবার সেলুলারের মাধ্যমে ব্যাকটেরিয়া তার সেলুলারের মাধ্যমে খাবারটা গ্রহণ করে। কিভাবে সেলুলারে ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে কিভাবে ব্যাকটেরিয়া। সেল ওয়ালের মাধ্যমে খাবার? স্যার ব্যাকটেরিয়া সেলুলারে ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে, এটা দিয়ে স্যার খাবারের যে ছোট ছোট কণাগুলো ওইভাবে সে স্যার চুষে নেয়। খাবারের ছোট ছোট কণা বলতে তুমি কি বুঝতে পারতেছো যে না এরকম? হ্যাঁ, আর ঠিক আমি আছে। বলবো এনজাইম সিক্রেট করে, সাপোর্ট দিয়ে স্যার এনজাইম হ্যাঁ, সিক্রেট করে। আমি আসলে খুবই মানে চমৎকার, আমি খুবই ভালো লাগতেছে যে তোমরা সবাই এরকম ভাবে তোমরা রেসপন্স করতেছো, যে আসলে আমার খুবই ভালো লাগতেছে। তো প্লিজ ওই যে কেউ একজন বা সবাই যে যার মতো করে একটু বলো, আমি শুনতেছি। স্যার আমি বলবো প্লিজ প্লিজ। হ্যাঁ স্যার, ব্যাকটেরিয়া প্রথমে স্যার যে অর্গানিজমের উপর সে বসবে সেখানে স্যার অর্গানিজমের সাথে অ্যাটাচ হওয়ার পর সেখানে এনজাইম ক্ষরণ করে। শোনো, যে অর্গানিজমের উপরে বসে, এখন সে যদি তোমার কোনো একটা সুগারের উপরে বসে, কোনো একটা চিনির উপরে যদি বসে, বা হ্যাঁ তোমার মনে করো যে সে যদি কোনো একটা তোমার দইয়ের উপরে বসে, সেই জন্য তুমি অর্গানিজম বলবা না, তুমি বলবা যে এখানে ব্যাকটেরিয়াটা যে সাবস্ট্রেটের উপরে বসে। বুঝতে পারছো? সাবস্ট্রেট। স্যার, হ্যাঁ, সেখান থেকে স্যার আমরা তো তো জানি যে খাদ্য তোমার এই হ্যাঁ, তো ঠিক আছে। এই ক্ষেত্রে আমার বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার এইখানে ব্যাকটেরিয়াগুলা এক্সট্রা সেলুলার এনজাইম তারা সিক্রেট করে, যেটাকে বাবু তুমি বললা যে স্যার এনজাইম ক্ষরণ করে। তো এখানে তোমার এই এক্সট্রা সেলুলার এনজাইম তারা সিক্রেট করে, এর ফলে তারা কমপ্লেক্স যে মলিকুলগুলা সেগুলাকে ভেঙে তারা ছোট ছোট সাইজের তোমার মলিকুলে পরিণত করে। সেই মলিকুল বা সেই তোমার যে অণুগুলা, সেই অণুগুলাকে তারা সেল পোরের মাধ্যমে, সেলের ছিদ্রের মাধ্যমে তারা হচ্ছে কি এটাকে চুষে নেয়। ঠিক আছে? তো এই জায়গায় আমার মূল পয়েন্টটা হচ্ছে গিয়া এক্সট্রা সেলুলার এনজাইম। বাবু, স্যার ঠিক আছে, তাহলে এই জায়গায় মূল জিনিস কোনটা? এক্সট্রা সেলুলার এনজাইম। এক্সট্রা সেলুলার এনজাইম। আর তোমাদেরকে বলছিলাম যে ভেজিটেটিভ সেল কাকে বলে, এই ভেজিটেটিভ সেলটা কাকে বলে এটা একটু তোমরা নিজেরা ডিসকাস করে বা তোমরা ইন্টারনেট থেকে দেখে তোমরা এই ভেজিটেটিভ সেল কাকে বলে এটার ডেফিনেশনটা পড়ে বুধবার দিন তোমরা একটু কুইজের জন্য রেডি হয়ে আইসো। ঠিক আছে? আর আগামীকালকে আমি তোমাদেরকে, আজকে আমি পড়াইছি হচ্ছে গিয়া ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ভাইরাসের মরফোলজি, স্ট্রাকচার। নেক্সট দিন আগামীকালকে আমি তোমাদেরকে ভাইরাসের রেপ্লিকেশনটা আমি পড়াবো। আর তারপরে বুধবার দিন হচ্ছে গিয়ে যে তোমাদের কুইজের জন্য এই বিষয়গুলো আমরা আলাপ করব। এই হচ্ছে কি আমার মোটামুটি ক্লাস।
আই থিঙ্ক তোমাদের এখন কোনো একটা ক্লাস আছে, সো আমি এই ক্লাসটা এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং পেশেন্ট অ্যান্ড ইউর ভেরি কাইন্ড লিসেনিং অ্যান্ড রেসপন্স ইন মাই ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু